করভাস গল্পটির পরবর্তী আলোচনা থেকে আজকে আমি শুরু করব। করভাস এখন ইংরেজি শিখছে। বাইরে গিয়ে ডেমনস্ট্রেশন দিতে গেলে এই ভাষাটার প্রয়োজন হবে। ওর ট্রেনিংয়ের সময় হলো সকাল 8টা থেকে 9টা। দিনের বেলা বাকি সময়টাও আমার ঘরে আশেপাশে ঘোরাফেরা করে। সন্ধ্যা হলে এখনও রোজই চলে যায় বাগানের উত্তর পশ্চিম কোণের আম গাছটায়। অর্থাৎ করভাসকে এখন ইংরাজি শেখানো হচ্ছে। করভাস ইংরাজি শিখছে, কারণ করভাসকে নিয়ে যদি বাইরে সে সান্তিয়াগোতে যাওয়া হয় কনফারেন্সের জন্য, তখন কিন্তু তাকে এরকমভাবেই ভাষা বলতে হবে বা ভাষার প্রয়োগ করতে হবে। এই কারণেই করভাসকে ইংরাজি শেখানো হচ্ছে। তো ট্রেনিংয়ের সময় হচ্ছে সকাল 8টা থেকে 9টা। এই সময়টুকু প্রফেসর শঙ্কু তাকে শেখায় এবং বাকি সময়টা উত্তর পশ্চিম দিকে যে একটা আম গাছ আছে সে আম গাছেই থাকে। নিউটন দেখছি করভাসকে দিব্যি মেনে নিয়েছে। আজ যে ঘটনাটা ঘটলো তারপরে সম্পর্কটা বন্ধুত্বে পরিণত হলেও আশ্চর্য হব না। ব্যাপারটা ঘটলো দুপুরে। নিউটন আমার আরাম কেদারাটার পাশে কুণ্ডলি পাকিয়ে শুয়ে আছে। করভাস কোথায় যেন উধাও। আমি খাতায় নোট লিখছি, এমন সময় হঠাৎ ডানার ঝটপটানি শুনে জানলার দিকে চেয়ে দেখি করভাস ঘরে ঢুকেছে। তার ঠোঁটে একটা সদ্য কাটা মাছের টুকরো। সে সেটাকে এনে থপ করে নিউটনের সামনে ফেলে দিয়ে আবার জানলায় ফিরে গিয়ে বসে বসে ঘাড় বেঁকিয়ে এদিক ওদিক দেখতে লাগলো। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে এটা একটা কাক। সে কাকটার কোনোভাবে এমন বোধ বা সেন্স হওয়া উচিত না যে বিড়ালরা মাছ খেতে ভালোবাসে। এই বুদ্ধিটা সেন্স শুধুমাত্র মানুষের মধ্যে কাজ করে এবং করাটা দরকারও। কিন্তু সেই একই রকম বুদ্ধি বা একই রকম সেন্স কাজ করেছে কার মধ্যে? করভাসের মধ্যে। করভাস কোথা থেকে একটা মাছের টুকরো এনে নিউটনের সামনে এনে ফেলে দিল, কারণ সে জানে নিউটন হচ্ছে একটা বিড়াল এবং বিড়ালরা মাছ খেতে ভীষণ ভালোবাসে। তো যে নিউটনের জন্য মাছ নিয়ে আসলো তার সঙ্গে যে নিউটনের বন্ধুত্ব হবে এটাই স্বাভাবিক। গ্রেনফিল আমার চিঠির উত্তর দিয়েছে, লিখছে সে পক্ষীবিজ্ঞানীদের সম্মেলনে আমাকে নিমন্ত্রণ পাঠানোর বন্দোবস্ত করছে। আমি অবশ্য যেন কাক সমেত যথাসময়ে সান্তিয়াগোতে হাঁকিয়ে হাজির হই। অর্থাৎ তার বন্ধু যে গ্রেনফিল সেখানে ছিল, যেখানে বাইরে যে দেশে আছে সান্তিয়াগোতে, সেখানেও সে শঙ্কুকে তার করভাসকে নিয়ে যেতে বলেছে। অর্থাৎ শঙ্কুকে এটাই বলেছেন যে তুমি তোমার পাখিকে নিয়ে যেন সেই সময় মতো সেখানে হাজির হও। এরপরে 20শে অক্টোবর। 2 সপ্তাহে অভাবনীয় প্রোগ্রেস মানে হচ্ছে উন্নতি বা অগ্রগতি। 2 সপ্তাহের মধ্যে 14 দিনের মধ্যেই এমনভাবে করভাস নিজেকে শিক্ষিত করে তুলল যেটা শঙ্কু কোনোভাবেই ভাবতে পারেনি। করভাস ঠোঁটে পেন্সিল দিয়ে ইংরেজি কথার সংখ্যা লিখছে। কাগজটাকে টেবিলের ওপর ফেলে দিতে হয়। করভাস তার ওপর দাঁড়িয়ে লেখে। ওর নিজের নাম ইংরেজিতে লিখলো করভাস। দেখো CORVUS, এটার প্রোনাউন্সিয়েশন হচ্ছে করভাস। সহজ যোগ বিয়োগ করতে পারছে। ইংল্যান্ডের রাজধানী কি জিজ্ঞাসা করলে লিখতে পারছে। ইংল্যান্ডের রাজধানী হচ্ছে অবশ্যই লন্ডন। আমার পদবি লিখতে পারছে। 3 দিন আগে মাস বার তারিখ শিখিয়ে দিয়েছিলাম। আজকে কী বার জিজ্ঞাসা করাতে পরিষ্কার অক্ষরে লিখলো ফ্রাইডে। তার মানে একটা পাখি, একটা শিশুকে হয়তো শেখালে এত সহজে তাড়াতাড়ি শিখতে পারে না, কিন্তু একটা পাখি দেখো 2 সপ্তাহের মধ্যে এত কিছু শিখে নিল। এই যে এত কিছু পাখিটা আয়ত্ত করে নিল, যেটা কিন্তু শঙ্কু মানে কখনোই ভাবতে পারেনি যে এত ভালোভাবে তার প্রোগ্রেস হতে পারে বা উন্নতি হতে পারে। করভাসে খাওয়ার ব্যাপারে বুদ্ধির পরিচয় পেয়েছি। আজ একটা পাত্রে রুটি টোস্টের টুকরো আর একটাতে খানিকটা পেয়ারা জেলি ওর সামনে রেখেছিলাম। রুটির টুকরোগুলো মুখে পড়ার আগে প্রতিবারই ঠোঁট দিয়ে খানিকটা জেলি মাখিয়ে নিচ্ছিল। অর্থাৎ এই যে কাজগুলো, এগুলো কিন্তু করভাসকে শেখানো হয়নি। বা দেশলাই জ্বালানো, কাঠি দিয়ে জ্বালানো, কিংবা বেড়ালের জন্য নিউটনের জন্য মাছ নিয়ে আসা, কিংবা রুটিগুলো জেলিতে মেখে খাওয়া, এই ঘটনাগুলো কিন্তু কোনোভাবেই করভাসকে শেখানো হয়নি। করভাস নিজে থেকে নিজের বুদ্ধির জোরে কাজগুলো করছে। আর এই বুদ্ধির জন্যই কিন্তু করভাসকে বেছে নেওয়া হয়েছিল তার অর্নিথন যন্ত্রের পরীক্ষা করার জন্য। 22শে অক্টোবর। করভাস যে এখন সাধারণ কাকের থেকে নিজেকে আলাদা রাখতে চাই তার স্পষ্ট প্রমাণ পেলাম আজকে। আজ দুপুরে হঠাৎ খুব বৃষ্টি হলো, সঙ্গে বিদ্যুৎ ও বজ্রপাত। 3টে নাগাদ একটা কান ফাটানো বাজ পড়ার শব্দ শুনে জানলার কাছে গিয়ে দেখি আমার বাগানের বাইরে শিমুল গাছটা থেকে ধোঁয়া বেরোচ্ছে। বিকালে বৃষ্টি থামার পর প্রচণ্ড কাকের কোলাহল। অর্থাৎ খুব একটা ঝড় বৃষ্টি হয়েছে, বাজ পড়েছে। 3টের সময় একটা বিশাল জোরে একটা কান ফাটানো বাজ পড়ার শব্দ। তো সেই শব্দটার পর গিয়ে তিনি দেখছেন যে শিমুল গাছ থেকে ধোঁয়া বেরোচ্ছে এবং বৃষ্টি থেমে যাওয়ার পর কাকেদের একদম কোলাহল শুরু হয়েছে। সমস্ত কাকের এক জায়গায় হয়ে কাকা শব্দ করছে। এই তল্লাটে
যত কাক আছে সব ওই মরা গাছটা জড়ো হয়ে হল্লা করছে। আমার চাকর প্রহ্লাদকে ব্যাপারটা দেখতে পাঠালাম। এই প্রহ্লাদের উল্লেখ আমরা কোথায় পেয়েছিলাম? বোমযাত্রীর ডায়েরিতে। অর্থাৎ বোমযাত্রীর ডায়েরিতে প্রহ্লাদ এবং নিউটন দুজনেরই উল্লেখ পেয়েছি। সে ফিরে এসে বলল, বাবু, একটা কাক মরে পড়ে আছে গাছটার নিচে, তাই এত চেল্লাচেল্লি। বুঝলাম বাজ পড়ার ফলে কাকটার মৃত্যু হয়েছে। কিন্তু আশ্চর্য, কর্ভাস আমার ঘর থেকে বেরোবার কোনো রকম আগ্রহই দেখালো না। সে একমনে পেন্সিল মুখে দিয়ে প্রাইম নাম্বারস লিখে চলেছে। প্রাইম নাম্বারস হচ্ছে পরপর 2, 3, 4, 5, যেগুলো হচ্ছে বেজোড়, কেমন 3, 4, 3, 5, 2-এর পর 3, 3-এর পর 4, 4-এর পর 5, এরকমভাবে পরপর নাম্বার লিখে যাচ্ছে। এগুলোকে বলা হয় প্রাইম নাম্বারস। তো এই নাম্বারগুলো লিখে যাচ্ছে পরপর এক মনে। অথচ আমরা অনেক সময় অনেক ঘটনা দেখেছি যে কোনো জায়গায় একটা কাক মারা গেলে যেমন সমস্ত কাক জড়ো হয়ে যায়, বা একটা হনুমান বা বাদর মারা গেলে যেমন সমস্ত হনুমানগুলো জড়ো হয়ে যায়, বা কোনো পশু পাখির কোনো কিছু হলে কিন্তু তাদের সেই সমস্ত দলবল সেখানে উপস্থিত হয়। এক্ষেত্রে কর্ভাস কী করলো? কর্ভাস কিন্তু কোনোভাবেই সেখানে যাওয়ার নামগন্ধ নিল না। সে নিজের মনেই সংখ্যাগুলো লিখতে থাকলো। দেখো এখানে ছবি দিয়েছে, এখানে নিউটনের ছবি, আর এখানে কর্ভাস অর্থাৎ কাক, আর এখানে হচ্ছে প্রফেসর শঙ্কু। এরপরে পেজে চলে যাব। দেখো এরপরে 7ই নভেম্বরের 7 তারিখ। কর্ভাসকে এখন সদর্পে বৈজ্ঞানিক মহলে উপস্থিত করা চলে। সদর্পে কথার অর্থ হচ্ছে, দর্প মানে হলো অহংকার, আর সদর্পে মানে হচ্ছে অহংকারের সঙ্গে বা গর্বের সঙ্গে। দর্প বলতে এখানে গর্ব অহংকার দুটোই বোঝাচ্ছে। অর্থাৎ শঙ্কু এমনভাবে কর্ভাসকে তৈরি করেছেন যার জন্য সে কর্ভাসকে নিয়ে খুব অহংকারী হচ্ছে, খুব গর্ব হচ্ছে, কারণ এইরকম পাখি হয়তো পৃথিবীতে আর নেই। বৈজ্ঞানিক মহলে অর্থাৎ যেখানে সমস্ত বিজ্ঞানীরা থাকেন বা আলোচনা করেন, এরকম একটা পরিবেশে তাকে নিয়ে যাওয়া যায়, উপস্থিত হওয়া যায়। পাখিকে শিখিয়ে পড়িয়ে খুঁটিয়ানি পরমাস খাটানোর নানা রকম উদাহরণ পাওয়া যায়, কিন্তু কর্ভাসের মতো এমন শিক্ষিত পাখির নজির পৃথিবীর ইতিহাসে আর আছে বলে আমার জানা নেই। কর্ভাসের মতো এমন শিক্ষিত পাখির নজির মানে হচ্ছে দৃষ্টান্ত, উদাহরণ, কেমন, যে সমস্ত পৃথিবীতে হয়তো অন্যান্য পাখি থাকতে পারে, কিন্তু একটা কাক যে এত শিক্ষিত হতে পারে সেটা কখনোই আর দেখা যাবে না। অর্নিথন যন্ত্রের প্রয়োজন ফুরিয়ে গেছে। অর্থাৎ অর্নিথন যন্ত্রটাকে যে উদ্দেশ্য বা যে কারণে কাজে লাগানো হয়েছিল সেটার প্রয়োজন এখন আর নেই। দেখো আমি তোমাদের পড়াচ্ছি আর বাইরে একটা কাক কাকা করছে, তাহলে বুঝতেই পারছো যে এরকম কাক হয়তো পৃথিবীর বুকে একটাই আছে, সেটা হচ্ছে কর্ভাস। অর্নিথন যন্ত্রের সাহায্যে তাকে যে লেখা পড়ানো শেখানো হয়েছিল সেটা কমপ্লিট হয়ে গেছে, তাই যন্ত্রটার প্রয়োজনও ফুরিয়ে গেছে। অঙ্ক, জ্যামিতি, ইতিহাস, ভূগোল, পদার্থবিজ্ঞান, রসায়ন ইত্যাদি সব বিষয়েরই যেসব প্রশ্নের উত্তর সংখ্যার সাহায্যে বা অল্প একটি শব্দের সাহায্যে দেওয়া যায়, কর্ভাস তা শিখে নিয়েছে। সাংঘাতিক অবস্থা, বিশাল ব্যাপার যে এই সমস্ত বিষয়গুলো সম্বন্ধে সমস্তটাই কর্ভাস শিখে নিয়েছে। সঙ্গে সঙ্গে ওর মধ্যে যে জিনিসটা প্রায় আপনা থেকে জেগে উঠেছে সেটাকে বলা চলে মানব সুলভ বুদ্ধি বা হিউম্যান ইন্টেলিজেন্স, যেটার সঙ্গে পাখির কোনো সম্পর্ক নেই। উদাহরণস্বরূপ একটা ঘটনার উল্লেখ করা যেতে পারে। সান্তিয়াগো যাব বলে আজ সকালে আমার সুটকেস গোছাচ্ছিলাম। গোছানো শেষ হলে পর বাক্সের ঢাকনা বন্ধ করে পাশে ফিরে দেখি কর্ভাস সুটকেসের চাবিটা ঠোঁটে নিয়ে চুপটি করে দাঁড়িয়ে আছে। এই যে কাজগুলো কর্ভাস করছে এগুলো কিন্তু একদম মানবসুলভ বুদ্ধি। মানুষের মাথায় এই সমস্ত বুদ্ধিগুলো আসে যেগুলো কোনো প্রাণী বা পাখির মাথায় আসা একেবারে অসম্ভব। কিন্তু শুরুর থেকে আমরা দেখেছি যে কর্ভাসের মধ্যে যেন সবসময় অতিরিক্ত একটা বুদ্ধি কাজ করছে, যেটা ঠিক মানুষের মতো। সান্তিয়াগো শহরে যাবে, সেখানে বিভিন্ন দেশের পক্ষীবিজ্ঞানীরা আসবেন, সেখানে একটা সম্মেলন বা সভা হবে। তো তার জন্য জামা কাপড় গোছানোর ফলে বাক্সের যে ঢাকনা বন্ধ করার আগে যে বাক্সের চাবিটা বের করে রাখতে হবে সেটা কিন্তু কর্ভাস করেছে এবং চাবিটাকে নিয়ে সে দাঁড়িয়ে আছে। কাল গ্রেনফিলের একটা চিঠি পেয়েছি, ও সান্তিয়াগো পৌঁছে গেছে। পক্ষীবিজ্ঞানী সম্মেলনের কর্তৃপক্ষ আমার আসার পথ চেয়ে আছে। এর আগে এইসব সম্মেলনে কেবল পাখি নিয়ে বক্তৃতা হয়েছে, জ্যান্ত পাখির সাহায্যে উদাহরণ সমেত কোনো বক্তৃতায় কখনোই হয়নি। গত 2 মাসের গবেষণার ফলে পাখির মস্তিষ্কের বিষয়ে আমি যে দুর্লভ জ্ঞান সঞ্চয় করেছি সে সম্পর্কে একটা প্রবন্ধ লিখছি। সেটাই হবে সম্মেলনে আমার পেপার মানে বিষয়, কেমন, যে পেপারটা নিয়ে তিনি বক্তৃতাটা দেবেন। প্রতিবাদীর মুখ বন্ধ করার জন্য সঙ্গে থাকবে কর্ভাস।
অর্থাৎ এর আগে এরকম অনেক সভা সম্মেলন হয়েছে, ডেমনস্ট্রেশন হয়েছে, যেখানে পাখিদের নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু জ্যান্ত একটা পাখি নিয়ে গিয়ে হাতে কলমে দেখানো, এটা কিন্তু এবার প্রথম হবে যে কাজটা করবে শঙ্কু। অর্থাৎ এরকম একটা পাখি নিয়ে গিয়ে হাতে কলমে কাজ করে দেখানো, যেটা শিক্ষিত পাখি, এটা যে কত বড় অহংকারে বা কত বড় গর্বের বিষয়, অহংকার ঠিক বলা যাবে না, গর্বের বিষয়, সেটা একমাত্র শঙ্কুই বুঝতে পারছে। এবং কিছুদিন পরে হয়তো পুরো পৃথিবীর মানুষই সেটা জানতে পারবে। এবং সেই পাখিদের বিষয়ে একটা প্রবন্ধ লেখা হয়েছে। সেই সম্মেলনে গিয়ে একটা বক্তৃতা দিতে হবে, একটা স্পিচ রাখতে হবে, সেটা কিসের ওপর লিখবে বা বলবে সেই বিষয়ে তিনি রেডি করে রেখেছেন। 10ই নভেম্বর দক্ষিণ আমেরিকা যাওয়ার পথে প্লেনে বসে ডায়েরি লিখছি। অর্থাৎ দক্ষিণ আমেরিকা পথে রওনা দিয়েছেন। একটিমাত্র ঘটনা লেখার আছে। বাড়ি থেকে যখন রওনা হব তখন কর্ভাস দেখি তার খাঁচা থেকে বার হওয়ার জন্য ভারী ছটপটানি আরম্ভ করেছে। কি ব্যাপার বুঝতে না পেরে খাঁচার দরজা খুলে দিতে সে শটান গিয়ে আমার রাইটিং টেবিলে বসে ঠোঁট দিয়ে উপরে দেরাজটায় ভীষণ ব্যস্তভাবে টোকা মারতে লাগলো। দেরাজ করে দেখি আমার পাসপোর্টটা তার মধ্যে রয়ে গেছে। কি অবস্থা দেখো, যে বাড়ি থেকে যখন রওনা হব, অর্থাৎ যখন বাড়ি থেকে বেরোনোর সময় হয়েছিল প্লেনে ওঠার জন্য বা এয়ারপোর্টে যাওয়ার জন্য, তখন কিন্তু পাসপোর্টটা নিতেই ভুলে গেছে কে? শঙ্কু। এটাও কিন্তু কর্ভাস খেয়াল করেছে। তাহলে এই সমস্ত বিষয়গুলো কিন্তু একটা পাখির কখনোই বোঝার ব্যাপারই ছিল না। এটা একটা অস্বাভাবিক ব্যাপার বলা যেতে পারে, যে মানুষেরই অনেক সময় ভুলে যায়। এটা মানুষ হয়ে তার মনে থাকছে না, কিন্তু এটা পাখি হয়ে সবসময় সব দিকে নজর। যে প্লেনে ওঠার জন্য পাসপোর্টের প্রয়োজন হয় এবং সেটা রীতিমতো শঙ্কু নেয়নি, এই সমস্ত বিষয়গুলো সে খেয়াল করেছে। এবং টেবিলে বসে, রাইটিং টেবিল অর্থাৎ যে টেবিলের ওপরে বসে লেখা হয়, রাইট করা হয়, রাইট মানে লেখা, সেই টেবিলের ওপরে বসে সে দেরাজটায় উপরে দেরাজটায় ঠোঁট দিয়ে, দেরাজ মানে হচ্ছে একটা ইয়ের মতো, ড্রয়ারের মতো, সেখানে টোকা মারছিল। তো সেটা খুলে শঙ্কু দেখলেন যে তার মধ্যে পাসপোর্টটা রয়েছে। কর্ভাসের জন্য একটা নতুন ধরনের খাঁচা বানিয়ে এনেছি। নতুন ধরনের খাঁচা কেন? যে আবহাওয়া কর্ভাসের পক্ষে সবচেয়ে আরামদায়ক, খাঁচার ভিতর কৃত্রিম উপায়ে সে আবহাওয়া বজায় রাখার ব্যবস্থা করেছি। খাবার জন্য কাকের পক্ষে পুষ্টিকর ভিটামিন দিয়ে হোমিওপ্যাথি বড়ির মতো মুখরোচক বড়ি তৈরি করে নিয়েছি। অর্থাৎ কাককে নিয়ে এসে কর্ভাসকে নিয়ে এত দূর পথ যাবে, অনেকটা দূর তাকে পাড়ি দিতে হবে। কাককে নিয়ে অনেকটা দূর পাড়ি দিতে হবে, অনেকটা দূর যেতে হবে। এ কারণেই কর্ভাসের সুবিধা হয় বা কর্ভাস আরাম পায় এ ধরনের একটা খাঁচা, এবং সেই সঙ্গে তার খাওয়ার জন্য মুখরোচক, অর্থাৎ খেতেও ভালো সুস্বাদু আছে এরকম বড়ি সে তৈরি করে নিয়েছে। প্লেনের যাত্রীদের মধ্যে কেউ বোধ হয় এর আগে কখনো পোষা কাক দেখেনি। এটা ঠিক যে কে কখনো কাক পোষে না। পায়রাও পোষা হয়, কিন্তু কাক কখনোই পোষা হয় না। তো প্লেনের যাত্রীদের মধ্যে কেন, গোটা পৃথিবীর মানুষ হয়তো কেউ কখনো কাক পুষতে দেখেনি। কর্ভাস তাই সকলেরই কৌতূহল উদ্রেক করছে। তবে আমি কাকের বিশেষত্ব সম্পর্কে কাউকে কিছু বলিনি। ব্যাপারটা গোপন রাখতে চাই অনুমান করেই বোধহয় কর্ভাসও সাধারণ কাকের মতোই ব্যবহার করছে। অর্থাৎ আগে থেকেই কর্ভাসের ব্যাপারে কাউকে কিছু বলাটা খুব একটা সুবিধাজনক হবে না। এটা একদম সম্মেলনে যখন যাবে তখনই সবাই প্রথম দেখবে। এই ব্যাপারটা কর্ভাস বুঝতে পেরেছে যে তার গুরু অর্থাৎ প্রফেসর শঙ্কু সবাইকে ব্যাপারটা গোপন করতে চায় এখন। সে কারণে কাকও বুদ্ধিমান কাকের মতো না হয়ে সাধারণ কাকেরা যেমন থাকে সেই রকমই আচরণ করছে। 14 নভেম্বর হোটেল এক্সেলসিওর সান্তিয়াগো, রাত 11টা। অর্থাৎ হোটেল এক্সেলসিওরে, এটা হোটেলের নাম। এই হোটেলেই শঙ্কু আছে, সেখানে স্টে করছে সান্তিয়াগো শহরে। রাত্রি 11টা। দুদিন খুব ব্যস্ত ছিলাম, তাই ডায়েরি লেখার সময় পাইনি। আগে আমার বক্তৃতার কথাটা বলে নিই, তারপরে কিছুক্ষণ আগে চাঞ্চল্যকর ঘটনায় আসা যাবে। এক কথায় বলা যায় কর্ভাস সহ আমার বক্তৃতাটা হয়েছে অ্যানাদার ফেদার ইন মাই ক্যাপ। অ্যানাদার ফেদার ইন মাই ক্যাপ, দেখো অ্যানাদার ফেদার ইন মাই ক্যাপ মানে হচ্ছে অতিরিক্ত একটা পালক, আমার টুপিতে অতিরিক্ত একটা পালকের সংযোজন। কেমন? লেখাটা পড়তে লেগেছিল আধ ঘন্টা। এই বিষয়ে একটা লেখা, টাইটেলটাই ছিল অ্যানাদার ফেদার ইন মাই ক্যাপ, এবং এই বিষয়ে লেখাটা পড়তে সময় লেগেছিল আধা ঘন্টা মতো। তারপর কর্ভাসকে নিয়ে ডেমনস্ট্রেশন চললো 1 ঘন্টার উপর। ডেমনস্ট্রেশন কথার অর্থ হচ্ছে যেটা হাতে কলমে দেখানো হয়,
সেটা কেউ মুখে বলে কাজে করেও দেখাতে পারে কিংবা হাতে কলমে করেও দেখাতে পারে। তো কর্ভাসকে যা যা শেখানো হয়েছিল সেই সমস্ত শেখানোগুলো শঙ্কু বলেছে এবং সেই মতো কর্ভাস করে গেছে। আমি মঞ্চে উঠেই কর্ভাসকে খাঁচা থেকে বার করে টেবিলের ওপর ছেড়ে দিয়েছিলাম। প্রকাণ্ড লম্বা মেহগনির টেবিল, মেহগনি কাঠের টেবিল, একদম ভীষণ সুন্দর দেখতে হয়, কালারটা একদম কফি কালারের মতো মেহগনি কাঠের টেবিল, অনেক বড়। তার পিছনে লাইন করে সম্মেলনে কর্তৃপক্ষরা বসেছেন। আমি একপাশে দাঁড়িয়ে মাইক্রোফোনে আমার প্রবন্ধ পড়ছি। পড়া যতক্ষণ চললো ততক্ষণ কর্ভাস এক পাও নড়েনি, আর তার একপাশে ঘাড় কাত করার ভঙ্গিও মাঝে মাঝে মাথা উপর নিচ করা দেখে মনে হচ্ছিল সে গভীর মনোযোগ দিয়ে আমার কথা শুনছে এবং কথা বুঝতেও পারছে। বক্তৃতা শেষ হওয়ার পর চারিদিক থেকে করধ্বনির সঙ্গে সঙ্গে একটা কাঠঠোকরার মতো শব্দ শুনে টেবিলের দিকে চেয়ে দেখি কর্ভাস তার ঠোঁট দিয়ে হাততালির সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে টেবিলের ওপর ঠুকে চলেছে। অর্থাৎ যতক্ষণ শঙ্কু সেই বক্তৃতাটা রেখেছিলেন আধ ঘন্টা সময়, ততক্ষণ কিন্তু কর্ভাস কোনো রকম আওয়াজ করেনি। অর্থাৎ তাকে সম্মান জানিয়ে সেও অন্যান্য সদস্যদের মতো চুপ করে শুনছিল। এবং শুনতে শুনতে যখন আমরা কোনো সারগর্ভ বা সারমর্ম শুনি বা কোনো বক্তৃতা শুনি মন দিয়ে, তখন মাঝে মাঝে ঘাড় নড়ায়, অর্থাৎ আমি বুঝতে পারছি, কিংবা এই লেখাটা বা এই বক্তৃতাটা এতটা সুন্দর সেটা আমরা অনুধাবন করছি। ঠিক সেই রকম বিজ্ঞ পণ্ডিতদের মতো কাকও মাঝে মাঝে ঘাড় নড়াচ্ছিল এবং সেটা শুনছিল। তো আধ ঘন্টা হয়ে যাওয়ার পর যখন সবাই হাততালি দিচ্ছে, করধ্বনি হচ্ছে, সেই সময় তাদেরও হাততালির সঙ্গে মিলিয়ে কর্ভাস যেন কাঠের টেবিলের ওপর ঠুকে ঠুকে হাততালির মতো আওয়াজ করছে। এই যে একটা মানবসুলভ আচরণ বা মানবসুলভ ভঙ্গি, এটা কিন্তু শঙ্কু তাকে আলাদা করে শেখায়নি। এই কাকটার আগে থেকেই এমন বুদ্ধি। ডেমনস্ট্রেশনের সময় অবশ্যই কর্ভাসে কোনো বিরাম ছিল না। বিরাম মানে হচ্ছে কোনো রকম আরাম ছিল না বা কোনো রকম ফাঁকা ছিল না। কেমন কোনো রকম সে একটুখানি বিশ্রাম নেবে তেমন কোনো উপায় বা রাস্তা ছিল না। গত 2 মাসে সে যা কিছু শিখেছে সবই সম্মেলনে অভ্যাগতদের সামনে উপস্থিত করে তাক লাগিয়ে দিয়েছে। অর্থাৎ 2 মাসে সে যা যা ট্রেনিং পেয়েছে শঙ্কুর থেকে সমস্তটাই একদম সবার সামনে এমনভাবে উপস্থাপন করেছে যে সবাই অবাক হয়ে গিয়েছে। তাক লাগার কথা হচ্ছে অবাক হয়ে যাওয়া। সকলে এক বাক্যে স্বীকার করেছে যে পাখির মস্তিষ্ক মানুষের জ্ঞান ও বুদ্ধি যেভাবে প্রবেশ করতে পারে, পাখির মস্তিষ্কেও যে মানুষের জ্ঞান বুদ্ধি ভাবে যেতে পারে তা কেউ কখনো কল্পনা করতে পারেনি। এখানকার কাগজ কোরিয়েরে দেল সান্তিয়াগোর সান্ধ্য সংস্করণ, এর মধ্যে কর্ভাসের খবর বেরিয়ে গেছে। শুধু বেরিয়েছে নয়, প্রথম পাতায় প্রধান খবর বেরিয়েছে, আর তার সঙ্গে বেরিয়েছে পেন্সিল মুখে কর্ভাসের একটা ছবি। এখানকার কাগজ মানে হলো যেমন আমাদের এখানে বিভিন্ন ধরনের পেপার আছে না, প্রতিদিন বা টেলিগ্রাফ, আনন্দবাজার, তাই না, গণশক্তি, ঠিক এরকম সেই সান্তিয়াগো শহরে খবরের কাগজের একটা নাম, সেটা হচ্ছে কোরিয়েরে দেল সান্তিয়াগো। কেমন এই খবরের কাগজে সন্ধ্যার মধ্যে কর্ভাসের খবর বেরিয়ে গেছে। কিভাবে বেরোলো? সেই সম্মেলনে অনেক রিপোর্টাররা ছিলেন, অনেক সাংবাদিকেরা ছিলেন, তারা কর্ভাসের আলোচনা শুনে তার ছবি এবং বক্তব্য সবটা রেকর্ডিং করে নিয়ে গেছে। এবং আলোচনার পরেই সন্ধ্যের মধ্যে, সান্ধ্য সংস্করণ মানে হচ্ছে সন্ধ্যের মধ্যে যে সংস্করণটি বেরোলো, যে খবরটি চেপে বেরোলো, সেটাতে কি রয়েছে? কর্ভাসের একটা পেন্সিল মুখে কর্ভাসের ছবিও আছে, সেই সঙ্গে কর্ভাস কী কী করেছে তার নমুনা বা তার একটা ব্যাখ্যা। মিটিংয়ের পর গ্রিনফিল্ড সম্মেলন চেয়ারম্যান সিনিয়র কোভারু বিয়াসের সঙ্গে সান্তিয়াগো শহর দেখতে বেরিয়ে গেলাম। জনবহুল মনোরম আধুনিক শহর, পূব দিকে আন্দ্রিজ পর্বতশ্রেণী চিলি ও আর্জেন্টিনার মধ্যে প্রাচীরের মতো দাঁড়িয়ে আছে। অর্থাৎ মিটিং যখন সম্মেলন শেষ হয়ে গেল, তারপর গ্রেনফিলের নাম আমরা আগে শুনেছিলাম। এই গ্রেনফিল হলেন শঙ্কুর একজন খুব ভালো বন্ধু, যেও কিনা পক্ষীবিজ্ঞানী। ওই সম্মেলনের চেয়ারম্যান ছিলেন। এই যে সম্মেলনটা আয়োজন করা হয়েছিল, এই সম্মেলনের চেয়ারম্যান ছিলেন সিনিয়র কোভারু বিয়াস। কেমন সঙ্গে সান্তিয়াগো শহর দেখতে বেরিয়েছিলাম। জনবহুল মনোরম আধুনিক শহর, পূর্ব দিকে ছিল আন্ডিজ পর্বতশ্রেণী, চিলি ও আর্জেন্টিনার মধ্যে প্রাচীরের মতো দাঁড়িয়ে আছে। ঘণ্টাখানেক ঘোরার পরে কোভারু বিয়াস বললেন যে সম্মেলনে প্রোগ্রাম দেখে থাকবে, অতিথিদের জন্য আমরা নানা রকম আমোদ প্রমোদের আয়োজন করেছি। তার মধ্যে আজ বিকালের ব্যাপারটা আমি ব্যক্তিগতভাবে তোমাকে উপস্থিত থাকতে অনুরোধ করছি। একটি চিলিয়ান জাদুকর আজ তামাশা দেখাবেন তোমাদের খাতিরে। ইনি আর্গাস নামে পরিচিত। এরা বিশেষত্ব হচ্ছে যে এর বিশেষত্ব যে ইনি ম্যাজিকে নানা রকম পাখি ব্যবহার করেন। তাহলে এই যে কোভারু বিয়াস বললেন যে সম্মেলনে প্রোগ্রাম দেখে থাকবে, অতিথিদের জন্য আমরা নানা রকম আমোদ প্রমোদের আয়োজন করেছি।
তো সেই অতিথিদের জন্য যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সন্ধেবেলায়, সেই অনুষ্ঠানে প্রফেসর শঙ্কুকে আমন্ত্রণ জানানো হলো, নিমন্ত্রণ করা হলো, কারণ সেখানে একজন চিলিয়ান জাদুকর আসবেন। চিলিয়ান জাদুকরের নাম কি? আর্গাস, যেও কিনা বিভিন্ন ধরনের পাখি নিয়ে ম্যাজিক দেখান এবং পাখি বিভিন্ন কালারফুল পাখি ব্যবহার করে থাকেন।